অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের সরকারি অর্থব্যবস্থা বিষয় থেকে সরকারি আয় ব্যয় অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে আজকে আলোচনা করব। পার্থক্যগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি তোমরা এগুলো পড়বে, আজকের আলোচনা শুনবে। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো কর ও ফির মধ্যে পার্থক্য, কর ও অকর রাজস্বের মধ্যে পার্থক্য, কর রাজস্ব ও বাণিজ্যিক রাজস্বের মধ্যে পার্থক্য, কর ও দামের মধ্যে পার্থক্য। প্রথমে আসো কর ও ফির মধ্যে পার্থক্য। গত ক্লাসে আমি তোমাদের কর কি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তারপর আজকে একটু বলে দিচ্ছি। কর হলো রাষ্ট্র কর্তৃক বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য নাগরিকদের নিকট থেকে প্রত্যক্ষ কোনো সুযোগ সুবিধা প্রদান ব্যতীত বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে তাকে কর বলে। অন্যদিকে ফি হলো বিশেষ কোনো সুযোগ সুবিধা প্রদানের বিপরীতে সরকার জনগণ বা প্রতিষ্ঠানের কাছ থেকে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। কর এবং ফি উভয় সরকারি রাজস্বের পরিমাণকে বৃদ্ধি করলেও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দুয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। পার্থক্যগুলো হলো যেমন সংজ্ঞাগত পার্থক্য। কর কোনো প্রত্যক্ষ সুযোগ সুবিধা ছাড়া আরোপিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে প্রদান করতে হয়, কিন্তু ফি নির্দিষ্ট কোনো সুযোগ সুবিধার বিপরীতে ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বেচ্ছায় প্রদান করে থাকে। উদাহরণগত, সরকার মোটর গাড়ি আমদানির ক্ষেত্রে আমদানির মূল্যের উপর 30% হারে শুল্ক আদায় করলো, যা হচ্ছে কর। আবার আমদানিকৃত গাড়ির রেজিস্ট্রেশনের জন্য সরকারকে 10,000 টাকা প্রদান করতে হলো, যা হচ্ছে ফি। সুবিধা পাওয়ার ক্ষেত্রে পার্থক্য। কর প্রদানের বিপরীতে করদাতা প্রত্যক্ষ কোনো সুবিধা লাভ করতে পারে না, তবে কর প্রদানের মাধ্যমে করদাতা পরোক্ষভাবে সুযোগ সুবিধা পেতে পারে। অন্যদিকে ফি প্রদানের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রত্যক্ষভাবে উপকৃত হয়ে থাকে। ভার অপসারণ। কিছু কিছু করের ভার অন্যের উপর অপসারণ করার সুযোগ আছে, অন্যদিকে ফিয়ের ভার অন্যের উপর অপসারণের কোনো সুযোগ নেই। নিশ্চয়তা। করের মাধ্যমে রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে রাজস্ব আয়ের কিছুটা নিশ্চয়তা থাকে, অন্যদিকে ফিয়ের মাধ্যমে রাজস্ব আদায়ের ক্ষেত্রে রাজস্ব আয়ের নিশ্চয়তা থাকে না। ব্যক্তি বা প্রতিষ্ঠান সুযোগ সুবিধা গ্রহণ না করলে ফিয়ের মাধ্যমে কোনো রাজস্ব সংগৃহীত হবে না। আদায়কারী প্রতিষ্ঠান। কর আদায়ের জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠান থাকে, অন্যদিকে ফি আদায়ের জন্য নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান নেই। নির্দিষ্ট সেবা প্রদানের বিপরীতে যে কোনো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান বা সরকার মনোনীত প্রতিষ্ঠান ফি আদায় করতে পারে। সামাজিক ন্যায় বিচার। বেশিরভাগ কর ধনী ব্যক্তিদের কাছ থেকে আদায় করা হয়, তাই করের মাধ্যমে আয় বৈষম্য কমে আসে, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হয়। অন্যদিকে নির্দিষ্ট সুবিধা দেওয়ার বিপরীতে ধনী গরিব সকলের কাছ থেকে ফি আদায় করা হয়, এতে আয় বৈষম্য বাড়ে, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা যায় না। অর্থাৎ একই সুযোগ সুবিধা পাবে ধনী ব্যক্তিও গরিব ব্যক্তিও, কিন্তু ফিটা দিতে হবে সমান, এতে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না, আয় বৈষম্য কমে না বরং বাড়ে। উদ্দেশ্যগত। করের মূল উদ্দেশ্য হলো রাজস্ব আদায়, সম্পদ বন্টন এবং উৎপাদন প্রক্রিয়াকে প্রভাবিত করা। অন্যদিকে ফি আদায়ের মূল উদ্দেশ্য হলো সরকারি নিবন্ধন ও নিয়ন্ত্রণ, পাশাপাশি রাজস্ব আদায়ের ব্যবস্থা করা। উৎস ও রাজস্বে অবদান। করের উৎস বহুবিধ, অর্থাৎ অনেক ধরনের উৎস থেকে কর রাজস্ব সংগৃহীত হয় এবং মোট রাজস্বের প্রায় 80% কর থেকে আসে।
অন্যদিকে ফি-এর উচ্চ করের মতো ব্যাপক নয় এবং মোট রাজস্বে ফি-এর অবদান অত্যন্ত সামান্য। আর্থিক বোঝার ক্ষেত্রে পার্থক্য। কর আর্থিক বোঝা তৈরি করে, কারণ কর পরিশোধের মাধ্যমে কোনো আর্থিক সুবিধা পাওয়া যায় না। পক্ষান্তরে ফি প্রদানের মাধ্যমে নির্দিষ্ট সুবিধা পাওয়া যায় বিধায় এটি কোনো ধরনের আর্থিক বোঝা সৃষ্টি করে না। এই ছিল কর এবং ফি-এর মধ্যে পার্থক্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ট কোশ্চেন। ক্ষয়ের অ্যান্সারে তোমাদের এই ধরনের পার্থক্যগুলো তোমরা পাবে, কাজে এগুলো খুব গুরুত্ব সহকারে পড়বে। দ্বিতীয় পার্থক্যটি হচ্ছে কর এবং অকর রাজস্বের মধ্যে পার্থক্য। কর রাজস্ব হলো সরকার বিভিন্ন উপায়ে জনগণ বা প্রতিষ্ঠানের কাছ থেকে বাধ্যতামূলকভাবে যে রাজস্ব আদায় করে তাই হলো কর রাজস্ব। বিভিন্ন দেশে কর রাজস্বের মাধ্যমে সরকারি আয়ের সিংহভাগ উপার্জিত হয়। কর রাজস্বর প্রধান দুটো উৎস: প্রত্যক্ষ কর, যেমন আয়কর, সম্পদ কর ইত্যাদি, এবং পরোক্ষ কর, যেমন মূল্য সংযোজন কর, বাণিজ্য শুল্ক ইত্যাদি। অকর রাজস্বটা হচ্ছে কর ব্যতীত অন্যান্য উৎস হতে সরকার যে রাজস্ব আয় করে তাই হলো অকর রাজস্ব। এই ধরনের রাজস্ব সরকার জনগণের কাছ থেকে বাধ্যতামূলকভাবে আদায় করতে পারে না, তবে নির্দিষ্ট কোনো সুযোগ সুবিধা প্রদানের বিনিময়ে ধরনের রাজস্ব সংগ্রহ করতে পারে, যেমন ফি, জরিমানা, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের আয় ইত্যাদি। তো এদের মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা সংজ্ঞাগত পার্থক্য দেখলাম যে রাজস্ব কোনো প্রত্যক্ষ সুযোগ সুবিধা প্রদান ব্যতীত বাধ্যতামূলকভাবে জনগণ বা প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা হয় তাকে কর রাজস্ব বলে। অন্যদিকে যে রাজস্ব কোনো সুযোগ সুবিধা প্রদানের বিপরীতে জনগণের কাছ থেকে আদায় করা হয় তাকে অকর রাজস্ব বলে। এ ধরনের রাজস্ব বাধ্যতামূলকভাবে আদায় করা যায় না। উৎসগত পার্থক্য: সরকার প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মাধ্যমে কর রাজস্ব আদায় করে থাকে। অন্যদিকে সরকার ফি, জরিমানা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের মুনাফা ইত্যাদির মাধ্যমে কর রাজস্ব আদায় করে থাকে। আওতাগত পার্থক্য আছে। কর রাজস্বের আওতা বিস্তৃত। সরকার নানাবিধ কর থেকে কর রাজস্ব সংগ্রহ করতে পারে। প্রয়োজনে সরকার কর রাজস্বের পরিমাণ বাড়াতে পারে। পক্ষান্তরে অকর রাজস্বের আওতা তেমন একটা বিস্তৃত নয়। সরকার ইচ্ছা করলেই জরিমানা, ফি, বাণিজ্যিক প্রতিষ্ঠানের মুনাফা ইত্যাদির মাধ্যমে রাজস্ব বৃদ্ধি করতে পারে না। সুবিধা প্রাপ্তি: কর প্রদানের বিপরীতে সরকারের কাছ থেকে করদাতা প্রত্যক্ষ কোনো সুযোগ সুবিধা পায় না, তবে পরোক্ষভাবে লাভবান হয়। অন্যদিকে ফি, জরিমানা এসব অকর রাজস্বের পরিশোধের মাধ্যমে ব্যক্তি প্রত্যক্ষভাবে সুযোগ সুবিধা পায় বা লাভবান হয়ে থাকে। সরকারি রাজস্ব অবদান: সরকারি রাজস্বে কর রাজস্বের অবদান বেশি। কোনো কোনো দেশে কর রাজস্বের অবদান 80% পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে সরকারি রাজস্বে কর রাজস্বের অবদান খুব একটা বেশি নয়। অকর রাজস্বের পরিমাণ 20% পর্যন্ত হয়ে থাকে। প্রভাবগত পার্থক্য: কর রাজস্বের প্রভাব বিভিন্ন ধরনের হয়। করের দ্বারা উৎপাদন, ভোগ, আমদানি, রপ্তানি সবকে প্রভাবিত করা যায়। অন্যদিকে অকর রাজস্ব সরাসরি উৎপাদন ও ভোগকে প্রভাবিত করে না, তবে বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা ও নিয়ম নীতি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখতে পারে। পারস্পরিক লেনদেনের সম্পর্ক: কর প্রদানের ক্ষেত্রে সরকার ও করদাতার মধ্যে পারস্পরিক লেনদেনের একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না, অর্থাৎ করদাতা সরকার থেকে কোনো ধরনের প্রত্যক্ষ সুযোগ সুবিধা পায় না। অন্যদিকে অকর রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকারের সাথে বেশিরভাগ ক্ষেত্রে পারস্পরিক লেনদেনের সম্পর্ক গড়ে ওঠে। উদ্দেশ্যগত পার্থক্য: করের মূল উদ্দেশ্য হল রাজস্ব আদায়, সম্পদ বন্টন, উৎপাদন প্রক্রিয়াকে প্রভাবিত করা। অন্যদিকে অকর রাজস্বের ক্ষেত্রে রাজস্ব আদায়ের অন্যতম উদ্দেশ্য হলেও এটি সরকারি নিয়ন্ত্রণ, নিবন্ধন এবং আইন শৃঙ্খলা রক্ষায় বেশ সহায়ক। এই ছিল কর ও অকর রাজস্বের মধ্যে পার্থক্যসমূহ।
এরপর আসো কর রাজস্ব এবং বাণিজ্যিক রাজস্বের মধ্যে পার্থক্য। কর রাজস্ব কোনো বিশেষ সুযোগ সুবিধা প্রত্যাশা না করে জনগণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাই হলো কর রাজস্ব। এটা আমরা দেখলাম আয়কর, মূল্য সংযোজন কর ইত্যাদি। আর বাণিজ্যিক রাজস্বটা হলো সরকার বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে উৎপাদিত দ্রব্য বা সেবা বাজারজাতকরণের মাধ্যমে যে মুনাফা অর্জন করে তাকে বাণিজ্যিক রাজস্ব বলে। যেমন সরকার পরিচালিত ব্যাংক ও বিমার মুনাফা। এই দুইয়ের মধ্যে কিছু পার্থক্য আছে, সেগুলো আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হলো প্রথমত ধারণাগত পার্থক্য। বিভিন্ন ধরনের প্রত্যক্ষ কর, পরোক্ষ কর থেকে সরকার যে রাজস্ব আহরণ করে তাই হলো কর রাজস্ব। মোট রাজস্বের সিংহভাগ কর থেকে আসে। অন্যদিকে সরকার কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার উৎপাদিত পণ্য বা সেবা বাজারজাতকরণের মাধ্যমে যে মুনাফা অর্জিত হয় তাই হলো বাণিজ্যিক রাজস্ব। দ্বিতীয়ত পণ্য ও সেবা সরবরাহ। কর সংগ্রহের বিপরীতে সরকার কোনো ধরনের পণ্য বা সেবা সরবরাহ করে না, তবে ব্যক্তিবিশেষ পরোক্ষভাবে উপকৃত হয়ে থাকে। অন্যদিকে যেসব প্রতিষ্ঠান থেকে সরকার বাণিজ্যিক রাজস্ব পায় সেসব প্রতিষ্ঠান পণ্য বা সেবা সরবরাহ করে। আইনগত বাধ্যবাধকতার মধ্যে পার্থক্য। সরকার কর রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা রয়েছে। কেউ কর প্রদান না করলে কিংবা ফাঁকি দিলে তাকে আইনের আওতায় আনা যায়। পক্ষান্তরে সরকারের বাণিজ্যিক প্রতিষ্ঠানের পণ্য বা সেবা বিক্রির ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা আরোপ করা সম্ভব নয়। লেনদেন সম্পর্ক। কর রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে করদাতা ও সরকারের মধ্যে ক্রেতা বিক্রেতার সম্পর্ক স্থাপিত হয় না। অন্যদিকে বাণিজ্যিক রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে সরকার ও জনগণের মধ্যে ক্রেতা বিক্রেতার সম্পর্ক সৃষ্টি হয়। মুনাফার সাথে সম্পর্ক। কর আদায়ের ক্ষেত্রে লভ্যাংশ বা মুনাফার সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। অনেক সময় করের কারণে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ কমে যায়। অন্যদিকে বাণিজ্যিক রাজস্বে মুনাফার সাথে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে মুনাফার পরিমাণ বাড়লে রাজস্ব বাড়ে, মুনাফার পরিমাণ কমলে রাজস্বের পরিমাণ কমে আসে। উৎসের ভিত্তি। কর রাজস্বের ভিত্তি ব্যাপক এবং সম্প্রসারিত। ইচ্ছা করলে কর রাজস্বের পরিমাণ সরকার বাড়াতে পারে, কিন্তু ব্যক্তির উপার্জন, সম্পদ ও দ্রব্যভোগের পরিমাণ কর রাজস্বের ভিত্তি হিসাবে ব্যবহৃত হয়। অন্যদিকে বাণিজ্যিক রাজস্বের ভিত্তি সংকীর্ণ, কেননা বর্তমানে সরকারের বাণিজ্যিক উদ্যোগ খুব বেশি একটা পরিলক্ষিত হয় না। এই ছিল কর রাজস্ব বাণিজ্যিক রাজস্বের মধ্যে পার্থক্যসমূহ। সর্বশেষ পার্থক্যটি হলো কর ও দামের মধ্যে পার্থক্য। কর তো আমরা জানি কোনো বিশেষ সুযোগ সুবিধা প্রত্যাশা না করে জনগণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাই হলো কর। আয়কর, মূল্য সংযোজন কর ইত্যাদি। আর দাম হলো কোনো নির্দিষ্ট দ্রব্য বা সেবা ক্রয়ের বিপরীতে ক্রেতা বিক্রেতাকে যে অর্থ প্রদান করে তাকে দাম বলে। যেমন ক্রেতা এক বস্তা চালের জন্য বিক্রেতাকে ৩,০০০ টাকা দিল, যা হচ্ছে দাম। এই দুটি ধারণার মধ্যেও কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। সেগুলি হলো উপযোগ বা সুবিধা লাভের ক্ষেত্রে পার্থক্য। কর প্রদানের মাধ্যমে করদাতা সরকার থেকে কোনো প্রত্যক্ষ সুযোগ সুবিধা বা উপযোগ লাভ করতে পারে না। অন্যদিকে দামের বিপরীতে একজন ক্রেতা পণ্য বা সেবা ভোগ করে উপযোগ বা সুবিধা লাভ করতে পারে। নির্ধারণ প্রক্রিয়া। করদাতার আয়, সম্পদ কিংবা দ্রব্য বা সেবার মূল্যের উপর ভিত্তি করে আরোপিত হয়। এতে করদাতার দর কষাকষির কোনো সুযোগ থাকে না। অন্যদিকে দ্রব্য বা সেবার দাম উৎপাদনকারী কর্তৃক কিংবা বাজার প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। এতে দর কষাকষির একটা সুযোগ থাকে। উদ্দেশ্যগত পার্থক্য। সাধারণত কর রাজস্ব সংগ্রহ ও সম্পদ বণ্টন প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য কর আরোপ করা হয়ে থাকে। অন্যদিকে উৎপাদনকারী কর্তৃক দাম ধার্যের মূল্য
মূল উদ্দেশ্য হলো উৎপাদন ব্যয় উঠিয়ে আনা এবং মুনাফা অর্জন। আয় বৈষম্য হ্রাসের ক্ষেত্রে পার্থক্য: সরকার বেশিরভাগ কর ধনীদের থেকে আদায় করে এবং আদায়কৃত কর গরিবদের কল্যাণে খরচ করতে পারে। তা আয় বন্টনের বৈষম্য অনেকখানি কমে আসে। অন্যদিকে দ্রব্য বা সেবার দাম ধনী গরিব নির্বিশেষে সকলের কাছ থেকে একই হারে আদায় করা হয়। এর থেকে গরিবদের কল্যাণে খরচ করা হয় না আলাদা করে। এতে আয় বন্টনে বৈষম্য বেড়ে যায়। উঠানামা: কর হার উঠানামা করতে পারে, তবে জাতীয় সংসদে অনুমোদিত হতে হয়। অর্থাৎ কর হারের উঠানামা স্বয়ংক্রিয়ভাবে হয় না এবং এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। অন্যদিকে দামের উঠানামা উৎপাদনকারী কর্তৃক হলেও বেশিরভাগ ক্ষেত্রে বাজার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সরকারের নিয়ন্ত্রণ: কর হার নির্ধারণের ক্ষেত্রে সরকারের প্রত্যক্ষ ভূমিকা থাকে। সরকার ইচ্ছা করলে কর হার বাড়াতে পারে বা কমাতে পারে। অন্যদিকে দ্রব্য সেবার দামের উপর সরকারের প্রত্যক্ষ কোনো নিয়ন্ত্রণ থাকে না। আয়ের উৎস: কর হলো সরকারের আয়ের উৎস। কর থেকে সরকারের রাজস্বের সিংহভাগ অর্জিত হয়। অন্যদিকে দাম হলো উৎপাদনকারীর আয়ের উৎস। দাম থেকে উৎপাদন ব্যয় বাদ দেওয়ার পর উৎপাদনকারীর নিট আয় পাওয়া যায়। হাতিয়ার হিসাবে ব্যবহার: সরকার কর হারকে রাজস্ব নীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে। এক্ষেত্রে কর হার বাড়ানো কমানোর মাধ্যমে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যায়। অন্যদিকে বিভিন্ন নীতির বাস্তবায়নে দাম বাড়ানো কিংবা কমানোকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা যায়। এই ছিল কর ও দামের মধ্যে পার্থক্য। আজ আমরা 4টি পার্থক্য তাহলে আলোচনা করলাম। তোমরা এই 4টি পার্থক্যই ভালোভাবে পড়বে। আমি আশা করি আজকের আলোচনা থেকে তোমরা উপকৃত হবে যদি মন দিয়ে শুনে থাকো। আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকেই এই অধ্যায়েরই আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।